প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমরা ব্যবস্থাপনা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পড়াবো। দ্বিতীয় অধ্যায়তে আমাদের ব্যবস্থাপনার নীতি আছে। প্রথম অধ্যায় তো আমাদের হয়েছে, দ্বিতীয় অধ্যায়ে ব্যবস্থাপনা নীতিগুলো কি কি, ব্যবস্থাপনা নীতিগুলো কেন গুরুত্বপূর্ণ। তো ব্যবস্থাপনার নীতি কি এটা আগে আমাদের জানতে হবে। ব্যবস্থাপনার নীতি বলতে আমরা যেগুলো বলি সেগুলো হচ্ছে কোনো কাজের সাধারণ পথ নির্দেশনা, অর্থাৎ একটা কাজ সম্পাদন করার জন্য সাধারণ যে ডিরেকশন সেগুলোকে আমরা নীতি বলি। নীতি আসলে এমন একটা বিষয় যেগুলো সুনির্ধারিত এবং ফলপ্রসূ একটা কাজের নির্দেশনা প্রদান করে, যেগুলো সত্য বলে সবার কাছে গ্রহণযোগ্য হয়, আর যে কোনো স্থান, কাল ও পাত্রভেদে এটা সব জায়গায় সমানভাবে প্রয়োগ করা যায়। তাহলে নীতি সংজ্ঞা যদি আমাদের বলতে হয় তাহলে আমরা কি বলবো? নীতি হচ্ছে কোনো কাজের সাধারণ দিক নির্দেশনা। সাধারণত একই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য বারবার যে দিক নির্দেশনা ব্যবহার করা হয় সেগুলোকে আমরা নীতি বলে আখ্যায়িত করি। তাই নীতি সংজ্ঞাটা আমরা আর একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে নীতি কোনো কাজের সাধারণ পথ নির্দেশনা যেগুলো সত্য বলে সবার কাছে স্থান, কাল ও পাত্রভেদে সমানভাবে প্রয়োগযোগ্য হয়। তাহলে নীতি সংজ্ঞাটা আমরা বুঝলাম। তো ব্যবস্থাপনার নীতি ব্যবস্থাপনা নীতি সম্পর্কে হেনরি ফেয়োল ব্যবস্থাপনা নীতি দিয়েছেন। হেনরি ফেয়োলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। এর কিছু সুনির্দিষ্ট কারণ আছে, এটা পরীক্ষায় আসে যে হেনরি ফেয়োলকে কেন আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। এটা পরীক্ষায় আসলে আমরা ম্যাক্সিমামই যা লিখি তা হচ্ছে হেনরি ফেয়োল আধুনিক ব্যবস্থাপনার 14টা নীতি দিয়েছেন, এই জন্য ওনাকে হেনরি ফেয়োলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। শুধু এতটুকুই লিখলে হবে না, এটা সাধারণত খ নাম্বার কোশ্চেনের জন্য পরীক্ষায় আসে 2 মার্কসের জন্য, সেখানে আরেকটু ডিটেলস লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে হেনরি ফেয়োলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কারণ এটা আমাদের বইতেও আমরা পাবো 2.5 সূচির ব্যবস্থাপনা উন্নয়নে হেনরি ফেয়োলের যে অবদান আছে সেখানে সেকেন্ড প্যারায় দেখবে যে হেনরি ফেয়োল ব্যবস্থাপনার যে তত্ত্ব প্রদান করেছেন সেটাই সর্বপ্রথম প্রদত্ত তত্ত্ব, যেটা পূর্ণাঙ্গ এবং প্রমাণসিদ্ধ উপাদান দ্বারা পরীক্ষিত এবং যাবতীয় কলাকৌশল কার্যক্রম এর অন্তর্ভুক্ত রয়েছে। আর হেনরি ফেয়োল আধুনিক ব্যবস্থাপনার চিন্তাধারার মূল স্থপতি হিসেবে এবং ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে তার অবদান গুরুত্বপূর্ণ। এই জন্য হেনরি ফেয়োলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। ঠিক এভাবে আমাদের লিখতে হবে পরীক্ষায়, তাহলে আমরা ফুল মার্কস আশা করি পাবো। তাহলে আবার বলি যে হেনরি ফেয়োল ব্যবস্থাপনার সর্বপ্রথম পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা তত্ত্ব প্রদান করেন, যেগুলো বাস্তব অভিজ্ঞতা ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি এগুলো কতগুলো প্রমাণসিদ্ধ উপাদান দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে যাবতীয় কলা কৌশলকে অন্তর্ভুক্ত করে তারপরে উন্নয়ন করেছেন। আর ব্যবস্থাপনা উন্নয়নের ইতিহাসে তার চিন্তাধারা সম্পূর্ণই ব্যতিক্রম ছিল, যেটা প্রমাণসিদ্ধ ছিল, যার কারণে কি হেনরি ফেয়োলের তত্ত্ব সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য। আর এই জন্যই মূলত হেনরি ফেয়োলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
তো হেনরি ফেল ব্যবস্থাপনা 14 নীতি প্রদান করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি যে নীতিগুলো পরীক্ষায় আসে হচ্ছে কার্য বিভাজনের নীতি 1, 2 কর্তৃত্ব দায়িত্ব সমতা রক্ষণ, 3 কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, 4 আদেশের ঐক্যের নীতি, নির্দেশনার ঐক্য, জোড়াময় শিকল, এগুলো পরীক্ষায় বেশি আসে। এরপরে প্রায় পরীক্ষায় দেখা যায় যে পারিশ্রমিকের নীতিটা দেখা যায় মাঝে মধ্যে, শৃঙ্খলা নীতিটাও মাঝে মধ্যে পরীক্ষায় আসে। চাকরির স্থায়িত্ব, সাম্য বা সমতা, উদ্যোগ গ্রহণ, একতাই বল, এই 14টা নীতি হেনরি ফেল প্রদান করেছেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কার্য বিভাজন হচ্ছে কাজকে তার প্রকৃতি অনুযায়ী ভাগ করা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে ব্যক্তি, বিভাগ, কাজ এগুলো ভাগ করে যে কাজে দক্ষ তাকে সেই কাজে যথেষ্ট বা যথার্থ ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে কর্তৃত্ব, দায়িত্ব সমতা রক্ষণ। দায়িত্ব বলতে আমরা বুঝি জবাবদিহিতা, অর্থাৎ কারো কাছ থেকে জবাবদিহিতা নেয়া। আর কর্তৃত্ব হচ্ছে আদেশ দানের ক্ষমতা। যখনই আমরা কাউকে দায়িত্ব দিব যে আপনার কাছ থেকে আমি এটার জবাবদিহিতা চাই, তখন কিন্তু তাকে কর্তৃত্ব দিতে হবে। যদি কর্তৃত্ব না দেয় তাহলে সে তার দায়িত্ব পালন করতে পারবে না। তো এই দুটোর মধ্যে অবশ্যই সমতা রক্ষা করতে হবে। হেনরি ফেল মতো তার এই নীতির মধ্যে এই কথাটাই বলেছেন। আর কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের মধ্যে হেনরি ফেল যে বিষয়টা উপস্থাপন করেছেন তা হচ্ছে কেন্দ্রীকরণ অনুযায়ী একটা প্রতিষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে সকল ক্ষমতা কুক্ষিগত থাকে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, দিক নির্দেশনা দেওয়ার ক্ষমতা সবকিছুই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কাছে রেখে দেয়। এটা তিনি অন্য কারোর কাছে হস্তান্তর করেন না। আর বিকেন্দ্রীকরণে ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো হেনরি ফেল বলেছেন যে বিকেন্দ্রীকরণ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আর হচ্ছে কার্যপ্রদানের আদেশ দানের ক্ষমতা যখন ধাপে ধাপে নিচের দিকে ব্যবস্থাপকদের ক্রমান্বয়ে দেওয়া হয় তাকে আমরা বিকেন্দ্রীকরণ বলি। আর আদেশের ঐক্য মানে হচ্ছে আদেশের মিল থাকা, অর্থাৎ একজন অধস্তন একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আদেশ পাবেন, তাহলে কি হবে, তার পক্ষে আদেশ পালনটা সহজ হবে। যদি একজন অধস্তন ব্যক্তি একাধিক ঊর্ধ্বতন কর্তৃক আদেশ পায়, তাহলে তার পক্ষে কিন্তু একটা হযবহল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। সে কোনটা পালন করবে, দ্বিধাদ্বন্দ্বে ভুগবে, সময় পাবে না বা মিল করতে পারবে না। এই জন্য একজন অধস্তনকে একজনই আদেশ দিবেন, এটাকে বলে আদেশের ঐক্যের নীতি। আর নির্দেশনা ঐক্যের নীতিতে হেনরি ফেল বলেছেন যে এক্ষেত্রে একজন ব্যবস্থাপক যে নির্দেশ প্রদান করবেন তা পূর্ববর্তী নির্দেশের সাথে মিল রেখে নির্দেশনা প্রদান করবেন, অর্থাৎ যখন কোনো নির্দেশনা দেওয়া হবে তার পূর্ববর্তী নির্দেশের সাথে মিল রাখা হবে এবং এক্ষেত্রে চিন্তা করা হবে যে মূল উদ্দেশ্যকে কেন্দ্র করে নির্দেশ দিতে হবে, তাহলে সকল নির্দেশনার মধ্যে রিদম থাকবে। জোড়াময় শিকল হচ্ছে এমন প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন থেকে অধস্তন পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগ সকলে এক সূত্রে একত্রে সংযুক্ত থাকবে, যাতে করে কর্তৃত্ব প্রবাহ ধারাবাহিকভাবে উপর থেকে নিচ পর্যন্ত যায় এবং যোগাযোগ রক্ষা হয়। শিকল বা মই যেমন আমরা দেখি যে একটার সাথে একটা লিঙ্ক থাকে, একটা ছুটে গেলে কি হয়, পুরো সম্পর্কটাই বিচ্ছিন্ন হয়ে যায়, ওইটা কার্যকর থাকে না। একটা প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন থেকে অধস্তন পর্যন্ত সকলের মধ্যে যোগাযোগটা এমন হবে যে শিকল বা মইয়ের মতো, এখানে একটা ছুটে গেলেই কিন্তু বা একটা লিঙ্ক ছুটে গেলেই দেখা যাবে যে ওই কার্যকর যোগাযোগ হচ্ছে না। আর হচ্ছে নিয়মানুবর্তিতা, সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ করা, অর্থাৎ এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলের স্বার্থ চিন্তা করে নিজের স্বার্থটা বাদ দিয়ে দিবে। এরপর আছে নিয়মানুবর্তিতা, এখানে প্রতিষ্ঠানের নিয়ম কানুনের কথা বলা হয়েছে যে প্রতিষ্ঠানের যাবতীয় নিয়ম কানুন সবাইকে পালন করতে হবে। পারিশ্রমিক নীতির মধ্যে আছে যে একজন ব্যক্তি তার কাজের যোগ্য মজুরি বা পারিশ্রমিক তার যোগ্যতা অনুযায়ী পাবে, তাহলে সে কাজ সন্তুষ্ট থাকবে। শৃঙ্খলা নীতির মধ্যে হচ্ছে যে যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিকে রাখতে হবে, যোগ্য বস্তু, যোগ্য যন্ত্রপাতিকে যোগ্য স্থানে
কথাগুলো আর কি। হ্যাঁ, আমরা লাস্ট যে নীতিটা পড়েছিলাম সেটা বলেছিলাম যে শৃঙ্খলা নীতি। শৃঙ্খলা নীতিতে বলেছিলাম যে যোগ্য বস্তুকে বা যোগ্য ব্যক্তিকে যোগ্য অর্থাৎ যার যেখানে স্থান সেখানে স্থাপন করাকে আমরা শৃঙ্খলা নীতি বলবো। তাহলে শৃঙ্খলা নীতি যদি আমরা মেনটেন করি তাহলে যে বস্তু বা যে ব্যক্তিকে যেখানে রাখা প্রয়োজন সেখানে রাখতে পারবো, তাহলে কি হবে, আমার কাজ শৃঙ্খলা অনুযায়ী করা সম্ভব হবে। এরপর হচ্ছে 11 চাকরির স্থায়িত্ব। এটাও বলেছি আর একটু রিভিশন করছি যে যখন কোনো ব্যক্তি তার কর্মে চাকরির অনিশ্চয়তা ভোগে সে কিন্তু তার কাজের পূর্ণ মনোনিবেশ করতে পারে না, তাহলে তাকে অবশ্যই এই বিশ্বাস বা এই আশ্বাস তাকে দিতে হবে যে আপনার চাকরি এখানে সেফ। তাহলে কি হবে, সে অন্য কোথাও চাকরি খোঁজার কাজে ব্যস্ত থাকবে না, সে তার সম্পূর্ণ কর্মদক্ষতার ব্যবহার একটা প্রতিষ্ঠানেই করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেক কর্মীকেই তার চাকরির স্থায়িত্ব প্রদান করতে হবে। এরপর সাম্যতা বা সাম্য বা সমতা যাকে বলছি আমরা, সকল কর্মীকে সমান দৃষ্টিতে দেখতে হবে, কাউকে ছোট বড় দৃষ্টিতে দেখা যাবে না। অর্থাৎ এখানে প্রত্যেকটা ব্যক্তি যার যার যোগ্যতা অনুযায়ী সমান সম্মান বা মর্যাদা পাবে, কাউকে কম বেশি গুরুত্ব দিয়ে বা মর্যাদা দিয়ে দেখা যাবে না। এরপরে 13 নম্বর হচ্ছে উদ্যোগ গ্রহণ। উদ্যোগ গ্রহণ আসলে হচ্ছে যে আমরা উদ্যোগের সংজ্ঞাটা কি জানি, যে নতুন কিছু সৃষ্টি করা বা নতুন কোনো কাজের পন্থা গ্রহণ করা। এটা অবশ্যই প্রতিষ্ঠানের উদ্যোগ থেকে অবস্থান পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে সুযোগ দিতে হবে, সে নতুন কিছু তৈরি করবে, সৃজনশীল কোনো কাজ করবে। এতে কি হবে, প্রতিষ্ঠান নিত্য নতুন কাজের কৌশল বা পদ্ধতি পাবে। আর একতাই বল হচ্ছে 14 নম্বর নীতি, যেটা লাস্ট নীতি আমার, একতাই বল। একতাই বল বলতে আমরা বুঝাই যে একসাথে মিলে কাজ করা। আমরা জানি যে সংঘবদ্ধভাবে আমরা বলটা বা শক্তিটা বেশি পাই। তাহলে একটা প্রতিষ্ঠানে যতগুলো ব্যক্তি বিভাগ উপবিভাগ কাজ করে সবাই যদি একসাথে মিলে কাজ করে তাহলে কি হয়, মোট শক্তিটা আমরা বেশি পাচ্ছি। এক্ষেত্রে আমরা খেয়াল করবো যে প্রতিষ্ঠানে যদি আমরা আমাদের দক্ষতা সর্বোচ্চ ব্যবহার করতে চাই এবং লক্ষ্য অর্জন করতে চাই, সকলে অবশ্যই মিলে কাজ করতে হবে, তাহলে কি আমাদের দক্ষতার সম্পূর্ণ ব্যবহার সম্ভব হবে এবং আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। এছাড়াও হেনরি ফিওল আরও কিছু 4টা মূল নীতি বলেছেন। সে 3টা নীতি হচ্ছে নমনীয়তার নীতি, আর 2 হচ্ছে ভারসাম্যের নীতি, 3 হচ্ছে ব্যতিক্রম ব্যবস্থাপনা নীতি। নমনীয়তার নীতিতে আসলে এখানে বোঝানো হচ্ছে যে যার যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় খাপ খেয়ে চলার মতো ক্ষমতা। ব্যবস্থাপনার মধ্যে এই বিষয় থাকতে হবে যে যখনই যে কোনো বিষয়ে পরিবর্তন হবে আমরা যেন তার সাথে তাল মিলিয়ে চলতে পারি। আর ভারসাম্য নীতি বলতে এখানে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি বিভাগ এবং সকলের কাজের মধ্যে একটা ভারসাম্য থাকবে। অর্থাৎ একজনকে কাজ দিব আরেকজনকে কাজ দিব না, বা একজন উৎপাদন করে যাচ্ছে আরেকজন বিক্রয় করছে না, এরকম না। এমন হবে যে সব ব্যক্তি সব বিভাগ সব উপবিভাগের সকলের কাজের মধ্যে একটা কি থাকবে, সমন্বয় থাকবে, এতে কি হবে, ভারসাম্য রক্ষা হবে। আর লাস্ট যেটা আছে ব্যতিক্রম ব্যবস্থাপনা নীতি। ব্যতিক্রম বলতে আমরা বুঝতেই পারছি যে ব্যতিক্রম কিছু বিষয়, অর্থাৎ যে প্রতিষ্ঠানে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতেই পারে বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতেই পারে, নতুন কিছু সৃষ্টি হতেই পারে। সেরকম ব্যতিক্রম কোনো ঘটনা সৃষ্টি হলে আমরা আমাদের ব্যবস্থাপনা কি আপডেট করে রাখবো, যাতে করে আমরা ওই রকম পরিস্থিতি সবসময় হ্যান্ডেল করতে পারি। এটাকে আমরা বলি ব্যতিক্রম ব্যবস্থাপনার নীতি। এই হচ্ছে আমার হেনরি ফিওলের ব্যবস্থাপনার নীতিগুলো।